নমস্কার দর্শক, গাছে এখন মুকুল রয়েছে। আর যখন গাছে মুকুল থাকবে তখন কিন্তু সব কিছুই ব্যবহার করা যায় না। এমন কয়েকটি অত্যাবশ্যকীয় উপাদান রয়েছে যেসব ব্যবহার করলে মুকুল থেকে ফলে পরিণত হয়। এমন কিছু উপাদান রয়েছে যে সমস্ত ব্যবহার করলে মুকুল আবার ঝরে যায়। তো চলুন, জানুয়ারির লাস্ট এবং ফেব্রুয়ারি মাসে আম গাছে মুকুল থাকা অবস্থায় আমরা কী ধরনের পরিচর্যা করে যথেষ্ট পরিমাণে গুটি দাঁড় করিয়ে নিতে পারবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। ফেব্রুয়ারি মাসের মধ্যে সব ধরনের আম গাছে কিন্তু মুকুল চলে আসে, আবার ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমের মুকুল সম্পূর্ণ ঝরে যায়। তাই আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করব সেগুলো হতে হবে বিজ্ঞানসম্মত এবং ব্যবহার করতে হবে দায়িত্ব সহকারে। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক মুকুল থাকা অবস্থায় আম গাছে কী কী জিনিস আমরা ব্যবহার করব। এখন যে সমস্ত উপাদান ব্যবহার করব এর মধ্যে প্রথমটি হবে মুকুলের সুস্থতার জন্য। জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ গাছের মুকুলই কিন্তু ফুটতে শুরু করে, মানে যেগুলো একটু আগে চলে এসেছে, হয়তো আপনার জানুয়ারির ফার্স্ট দিকে চলে এসেছে, সেগুলো কিন্তু ফুটতে শুরু করবে। দর্শক, মুকুল ফুটে যাওয়ার আগে একটি বিশেষ চিকিৎসার মাধ্যমে মুকুলকে সুস্থ রাখতে হবে। সেই চিকিৎসাটা হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক এবং কীটনাশক এখানে স্প্রে করতে হবে। এই জন্য স্প্রে করতে হবে, এই সমস্ত মুকুলে কিন্তু এখন চোষক পোকা 100% থাকবে এবং ছত্রাকের আক্রমণ 100%ই থাকবে। এই দুটো সমস্যা যদি আমরা মুকুল থেকে তাড়াতে পারি সেক্ষেত্রে কিন্তু মুকুলগুলো প্রথম থেকে প্রোটেকশন পেয়ে যাবে। মানে মুকুল যে ঝরে যাওয়া, ফুটার সঙ্গে সঙ্গে মুকুল ঝরে যাওয়া, মুকুল কালো হয়ে যাওয়া, মুকুলে থাকা এই সমস্ত পাতাগুলো সেগুলো পুড়ে যাওয়া, এই যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আর আসবে না। তাই স্বাভাবিকভাবেই কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে এখন স্প্রে করতে হবে। কিন্তু দর্শক, কীটনাশক ছত্রাকনাশক গাছে স্প্রে করব বলে সেই কীটনাশক গাছে স্প্রে করে দিব, ছত্রাকনাশক স্প্রে করে দিব, সে কিন্তু হবে না। আমি মুকুলে কীটনাশক স্প্রে করছি, এমন একটি কীটনাশক স্প্রে করতে হবে যে মুকুলের ক্ষতি করবে না, অথচ মুকুল থেকে গুটিতে রূপান্তরিত করবে। এই অবস্থাতে যদি কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে স্প্রে করতে পারবেন টাফগর, রোগার, নিম তেল বা কাকা। ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশকও এখানে ভালো কাজ করে। আপনারা নর্মাল ডোজে প্রফিনাফস, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকও স্প্রে করতে পারবেন। ছত্রাকনাশক হিসেবে কিন্তু আপনারা অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশক এখন ব্যবহার করতে পারেন। অ্যান্ট্রাকোল ব্যবহার করলে আপনার দুটো লাভ হবে। প্রথমে ছত্রাক বিদায় হবে, দ্বিতীয়ত আপনার কাছে বেশি পরিমাণে গুটি দাঁড় করাবে। কারণ অ্যান্ট্রাকোলের মধ্যে রয়েছে এই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, সেই সঙ্গে কিন্তু সামান্য পরিমাণে জিঙ্ক, যা গাছে ফ্রুট সেটে হেল্প করে। আর যেহেতু এখন মুকুলগুলো অনেকটাই স্বাবলম্বী হয়ে গিয়েছে, এখন যদি আমরা অ্যান্ট্রাকোল ব্যবহার করি তাহলে খুব দ্রুতভাবে কিন্তু ফ্রুট সেট হতে দেখা যাবে। যখন মুকুলে আমরা ছত্রাকনাশক স্প্রে করব তখন কিন্তু অ্যান্ট্রাকোলের মতো ছত্রাকনাশকই স্প্রে করব। কড়া ডোজের ছত্রাকনাশক মুকুলে স্প্রে করা যায় না। তবে যদি আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে স্প্রে করি, কিভাবে ডোজটি ম্যানেজ করব? আমরা 1 থেকে 1.5 গ্রাম নিয়ে নেব অ্যান্ট্রাকোল পাউডার, আর হয়তো টাফগর বা রোগার নিয়ে নেব 1 ml। ভালো করে একত্রে মিশিয়ে 1-1.5 লিটার জলে গাছে স্প্রে করে দেব। যদি আপনি নিম তেল স্প্রে করেন, অন্য সময় যে ডোজে ব্যবহার করতেন তার থেকে কম পরিমাণে করবেন। কাকাও সেম। যদি প্রফিনাফস, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করেন সেক্ষেত্রে 1 লিটার জলে মাত্র 1 ml ব্যবহার করতে পারবেন। বিকেলবেলা সন্ধ্যার আগে ব্যবহার করে দেবেন। 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করতে পারবেন। আমি 3 বার বলেছি বলেই আপনি ফুটন্ত ফুলে কীটনাশক স্প্রে করে দেবেন সে কিন্তু হবে না। ফুল ফুটার আগে যদি সম্ভব হয় 3 বার ব্যবহার করবেন, আর যদি একবার ব্যবহারের পর মুকুলে ফুল ফুটতে শুরু করে তবে একবারই যথেষ্ট। কিন্তু মুকুল ফুটে যাওয়ার পর সেই দানাগুলো যদি ঝরতে শুরু করে ছত্রাকনাশক কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন। 2 নম্বর হচ্ছে মুকুলের সুস্থতার জন্য ফেব্রুয়ারি মাসে আমাদের কিন্তু কয়েকটি খাবার ব্যবহার করতে হবে। কিছুটা খাবার গাছে স্প্রে করতে হবে, কিছুটা টবের মাটিতে দিয়ে দিতে হবে। সেই খাবারগুলো হবে পটাশিয়াম, ফসফরাস, অনুখাদ্য বোরন এবং জিঙ্ক সমৃদ্ধ। পটাশিয়াম যেহেতু মুকুলের সুস্থতা, জিঙ্ক যেহেতু গাছের সুস্থতা, মুকুলের সুস্থতা, পাতার সুস্থতা, গাছকে রোগ প্রতিরোধী, এবং বোরন যেহেতু অত্যাধিক পরিমাণে পরাগরেণু তৈরি করে মুকুলকে গাছে আঠার মতো ধরিয়ে রাখবে, সেজন্য কিন্তু এই ধরনের উপাদান ব্যবহার করব।
মানে আমরা এমন খাবার ব্যবহার করব যারা মুকুলের সুস্থতা, গাছের সুস্থতা এবং মুকুল থেকে গুটি বাঁধতে সার্বিকভাবে গাছকে সহায়তা করবে। ধরুন আমি এই মুকুলে এখন খাবারগুলো স্প্রে করব। কিভাবে স্প্রে করব? আমি 2 থেকে 2.5 গ্রাম নিয়ে নেব ওয়াটার সলিউবল 0050 বা 05234। 2 গ্রাম নিয়ে নিলাম, বোরন নিয়ে নিলাম 1.5 গ্রাম এবং ভালো একটি অনুখাদ্য ধরুন বায়োভিটা এক্স 1.5 গ্রাম। এই 3টি উপাদান একত্রে মিশিয়ে গাছে স্প্রে করব। আজকে একবার করলাম, 10 থেকে 12 দিনের ব্যবধানে আরেকবার, 10 থেকে 12 দিনের ব্যবধানে আরেকবার, এভাবে 2-3 বার 4 বার আমরা কিন্তু স্প্রে করব এবং কিছুটা খাবার কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে পারব। যখন আপনি টবের মাটিতে ব্যবহার করবেন সেক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা একটু বাড়িয়ে নেবেন। যেমন ধরুন আপনি 0050 যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 1.5 লিটার বা 2 লিটার জল নিলেন, সেখানে 5 থেকে 6 গ্রাম পটাশিয়াম ফসফরাস সার নিয়ে নিলেন, সেই সঙ্গে বোরন নেবেন 2 গ্রাম এবং এই অনুখাদ্য যেটি রয়েছে হয়তো মোবুমিন পাউডার বা আপনাদের হাতে যদি ভালো মানের অনুখাদ্য থাকে সেটাও নিয়ে নিলেন 2 গ্রাম। 2 লিটার জল ভালো করে গুলে টবের মাটিতে ঢেলে দিলেন। আজকে দিলেন 15 দিনের ব্যবধানে, 15 দিনের ব্যবধানে। মনে রাখবেন মুকুলে সব সময় কিন্তু খাবার ব্যবহার করা যায় না বা স্প্রে করা যায় না, কিন্তু টবের মাটিতে এই সমস্ত খাবার আপনি সব সময় ব্যবহার করতে পারবেন। অনেকে আমরা তরল অর্গানিক খাবার এখন ব্যবহার করি, কিন্তু অর্গানিক তরল খাবারও যদি ব্যবহার করি সেক্ষেত্রে আপনাকে পটাশিয়াম ফসফরাস এবং বোরন সমৃদ্ধ খাবারই ব্যবহার করতে হবে। এই সমস্ত উপাদানের মধ্যে পটাশিয়াম ফসফরাস রয়েছে, জিঙ্ক বোরন রয়েছে, সেই সমস্ত উপাদান আমরা এখন টবের মাটিতে তরল আকারে ব্যবহার করতে পারি। বিশেষ করে কলার খোসা, সর্ষের খোল, পেঁয়াজের খোসা, এই ধরনের উপাদান পচিয়ে খুব পাতলা করে কিন্তু আপনি প্রতি 10 দিনে বা সপ্তাহে একবার করে দিয়ে যেতে পারবেন। তবে মনে রাখবেন এখন যেটাই ব্যবহার করেন সেই খাবারে কিন্তু নাইট্রোজেন বাদ যাবে। নাইট্রোজেন যদি এখন আপনি ভুলবশত ব্যবহার করে দেন সেক্ষেত্রে এই খাবার আবার মুকুলকে ঝরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। 3 নম্বর হচ্ছে আম গাছে এই সময় অল্প একটু জিঙ্ক ব্যবহার করতে হবে। যেই জিঙ্ক এই মুকুলের সুস্থতা, গাছের সুস্থতা, পাতায় সঠিকভাবে ক্লোরোফিল অংশ গঠন, মুকুল থেকে দানা বাঁধা এবং পাতার আকার আকৃতি, মুকুলের আকার আকৃতি, ফলকে সেট করা এবং নানাবিধ জৈবিক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেকে ভাবতে পারি যে যখন আমরা খাবার ব্যবহার করব তখন সঙ্গে তো জিঙ্ক দিয়ে দিলেই হয়, বা যখন গাছে খাবার স্প্রে করব তখন তো সঙ্গে জিঙ্ক ব্যবহার করে দিলেই হয়। সেসব করতে যাবেন না। জিঙ্ক এমনই একটি মাইক্রোনিউট্রিয়েন্টস যা সব খাবারের সঙ্গে চলে না। বিশেষ করে ফসফরাস খাবার যখন আমরা ব্যবহার করি তার সঙ্গে জিঙ্ক ব্যবহার না করাই ভালো। বিভিন্ন কেমিক্যালস ফার্টিলাইজার যখন আমরা ব্যবহার করি তার সঙ্গে জিঙ্ক ব্যবহার না করলেই ভালো। আমরা এইভাবে ব্যবহার করতে পারি, হয়তো আজকে আমি এই খাবার গাছে স্প্রে করেছি পটাশিয়াম ফসফরাস বোরন অনুখাদ্য, তার 2 দিন পরে আমি জিঙ্ক একবার স্প্রে করে দিলাম। 1 লিটার জলে মাত্র 1 গ্রাম জিঙ্ক সালফেট। বা আপনি আজকে টরমারিতে খাবার ব্যবহার করেছেন, তার 2-4 দিন পর 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম জিঙ্ক সালফেট গুলে টরমারিতে ঢেলে দিলেন, এতেই কিন্তু যথেষ্ট। খাবার এবং অনুখাদ্য 15 দিনের ব্যবধানে 3-4 বার আমরা ব্যবহার করতে পারবো, জিঙ্ক কিন্তু নয়। 20 থেকে 25 দিনের ব্যবধানে জিঙ্ক মাত্র 2 বার ব্যবহার করলেই যথেষ্ট। জিঙ্ক বেশি পরিমাণে লাগে না, কিন্তু ওই অল্প একটু জিঙ্কই আপনার গাছের চেহারা পাল্টে দিতে পারে। আম গাছের একটি মারাত্মক সমস্যা হচ্ছে পাতা পুড়ে যাওয়া। আমরা যত অভিজ্ঞ চাষি হই না কেন, কোনো না কোনো সময় আমাদের আম গাছের পাতা কিন্তু পুড়েছে এবং সেই সমস্যায় কিন্তু আমাদের ফলও ঝরে গিয়েছে। এই পাতা পোড়ার সমস্যাটি আগে পরে যদি আপনি লক্ষ্য নাও করেন, মুকুল আসার পর বা গুটি বাঁধার পর কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন, মানে এটি হওয়ার চান্স সব থেকে বেশি হয়। সেজন্য কিন্তু আমরা আগে থেকে অ্যাডভান্স একটি প্রোটেকশন গাছকে দিতে পারি, সেটি হচ্ছে মাত্র 2 গ্রাম হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট। 2 গ্রাম পটাশিয়াম হিউমেট 1-1.5 লিটার জলে গুলে আমরা যদি গাছে এখন ঢেলে দিই, মানে টরমারিতে ঢেলে দিই, ঠিক 15-20 দিন পর আবার যদি ঢেলে দিই, এই 2 গ্রাম হিউমিক অ্যাসিডের গুণেই কিন্তু আমাদের কাছে পাতা পোড়া সমস্যা কমে আসবে বা সমস্যা দূর হয়ে যাবে। হিউমিক অ্যাসিড এই সময় এতটা অত্যাবশ্যকীয়, দেখুন বিভিন্ন কারণে আমের শিকড় নষ্ট হয়ে যায়। যখন শিকড়ে সমস্যা দেখা যায় তার এফেক্ট কিন্তু ফুটে ওঠে পাতায়। পাতাতে সমস্যা থাকে না, থাকে শিকড়ে। হিউমিক অ্যাসিড ব্যবহার করলে
শিকড় নতুনভাবে কিন্তু সারভাইভ করতে শুরু করবে। যে পচে গিয়েছে সে তো পচে গিয়েছে, কিন্তু নতুন করে কিন্তু যে শিকড়গুলো বেরোবে তারা কিন্তু আর পচবে না। মাটিকে কম্প্যাক্ট হওয়ার হাত থেকেও কিন্তু রক্ষা করে হিউমিক অ্যাসিড। মাটিতে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী করতে সহায়তা করে হিউমিক অ্যাসিড। মাটিতে উপকারী ছত্রাকের বংশ বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে হিউমিক অ্যাসিড। তাই গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য শিকড়ের সুস্থতা প্রয়োজন। আর শিকড়ের সুস্থতা হলেই কিন্তু আপনার গাছ বেশি পরিমাণে মুকুলকে ধরে রাখবে। আর শিকড়ের সুস্থতার গ্যারান্টি দিতে পারে এক পটাশিয়াম হিউমেট। দামও অল্প, ছোট ছোট পাউচ কিনতে পাওয়া যায়। আপনি 20-25 টাকা দিয়ে 10 গ্রামের একটি পাউচ কিনে নিয়ে আসবেন, 5-7 লিটার জলে গুলে প্রতিটি আম গাছের টবে 1-1.5 লিটার করে ঢেলে দিন। আজকে দিন, 15 থেকে 20 দিন পর আরেকবার দিন, 2 বার ব্যবহার করুন। নিশ্চিন্তে এইবার কিন্তু আপনার গাছে বেশি পরিমাণে ফলন দাঁড় করাবে। কারণ পাতা যখন পুড়বে না, গাছ কিন্তু তখন একটা এক্সট্রা পুষ্টি পেয়ে যাবে, এনার্জি পেয়ে যাবে। আর মুকুল আসার সময় হিউমিক অ্যাসিড বা পটাশিয়াম হিউমেট আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের সমস্যাও আসবে না। দর্শক, মুকুল আসার পর বা ফেব্রুয়ারি মাসে আম গাছে কী কী ব্যবহার করব, এতক্ষণ সেসবই আলোচনা করলাম। এবার চলুন দেখে নেওয়া যাক এই সময় কি কি আমাদের এড়িয়ে চলতে হবে। প্রথমে হচ্ছে কীটের আক্রমণ দেখি না দেখি বারে বারে কীটনাশক সেখানে স্প্রে করব, সেসব কিন্তু করা যাবে না। ঘন ঘন কীটনাশক স্প্রে করলেও কিন্তু এই মুকুলগুলো ঝরে যেতে পারে। তাই ডিস্ট্যান্স মেনে, ডোজ মেনে, পরিমাণ মতোই কিন্তু আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। 2 নম্বরে হচ্ছে কড়া ডোজের কোনো ধরনের ছত্রাকনাশক গাছে এখন স্প্রে করব না। বিশেষ করে কপারযুক্ত ছত্রাকনাশক এখন না দেওয়াই ভালো। দুপুরের চড়া রোদে কীটনাশক, ছত্রাকনাশক বা ভিটামিন কোনোটাই কিন্তু ব্যবহার করব না। আমরা যাই স্প্রে করি সকাল 8টা থেকে 9টার মধ্যে করব বা বিকেল 4টার সময় করব। আমরা অনেক সময় বিভিন্ন স্পেশালিস্টদের ভিডিও দেখে নানাবিধ উপকরণ শুধু ব্যবহার করতেই থাকি। খেয়াল রাখতে হবে এখন গাছে মুকুল রয়েছে, একজন এই বললেন, আরেকজন ওই বললেন, আরেকজন তুমুকটা বললেন, আর সেসব কিন্তু আমরা ঘন ঘন ব্যবহার করে যাচ্ছি। সেসব করা যাবে না। প্রয়োজনীয় উপাদান ছাড়া এখন টবের মাটিতে বা গাছে কোনো ধরনের আজেবাজে জিনিস স্প্রে বা ব্যবহার করা চলবে না। বহু ক্ষেত্রে আমরা কঠিন খাবার ব্যবহার করি। কঠিন খাবার বহু দিন ধরে গাছকে প্রোটেকশন দিয়ে যায়, গাছকে খাদ্যের সোর্স দিয়ে যায়। তাই বলে কিন্তু এই অবস্থাতে টবের মাটি খুঁচিয়ে শিকড় কেটে কঠিন খাবার ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করবেন না। আমরা যাই ব্যবহার করব তরল আকারেই ব্যবহার করব। আমরা তো মিশ্র খাবার ব্যবহার করব, কিন্তু এমন কিছু মিশ্র খাবার রয়েছে যে সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেনের সোর্স রয়েছে। অন্যান্য সময় সে সমস্ত খাবার ব্যবহার করে গাছকে যথেষ্ট বাড়িয়ে নিয়েছি, গাছ যথেষ্ট বড় হয়েছে। কিন্তু এখন যদি সেই সমস্ত খাবার ব্যবহার করি, আবার ওই খাবারই গাছের ফুল ঝরার কারণ হয়ে দাঁড়াবে, মুকুল ঝরার কারণ হয়ে দাঁড়াবে। তাই কোনো ধরনের নাইট্রোজেন খাবার না গাছে এখন স্প্রে করব না টরমাটিতে ব্যবহার করব। এখন খাবার হবে পটাশিয়াম, ফসফরাস এবং অনুখাদ্য সমৃদ্ধ, এর থেকে বেশি কিছু নয়। আম গাছে যখন মুকুল আসে না তখন আমরা ওয়াটার স্টেজ দেওয়ার কথা বলি, মানে জল কম পরিমাণে ব্যবহার করবেন, পাতাকে কিছুটা পরিণত হতে দিন, আর তখনই দেখবেন গাছে মুকুল আসে। ঠিক আছে, কিন্তু যখনই গাছে মুকুল দেখা যাবে সেই অবস্থা থেকে কিন্তু গাছের টবের মাটি থাকবে মশার ভাব। তখন থেকে যদি আপনি আবার জল কম দেওয়া শুরু করেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মুকুল শুকিয়ে যাবে বা ঝরে যাবে। যথেষ্ট পরিমাণে মশার ভাব পরীক্ষা করে টবের মাটিতে জল ব্যবহার করব। প্রয়োজনে দিনে 2 বার জল ব্যবহার করব। আবার এক্সেস জল ব্যবহার করে টবের মাটি ভাসিয়ে দেব না। অবশেষে হচ্ছে অনেক সময় আমাদের ছোট টবে গাছ থাকে, সেই গাছে মুকুল চলে আসে। মুকুল আসার পর আমাদের মাথায় একটি বুদ্ধি আসে যে গাছটি যেহেতু ছোটো টবে রয়েছে, একটু বড় টবে যদি ট্রান্সফার করে দিই আলতোভাবে, সেক্ষেত্রে সেখানে ভালো পরিমাণে খাবার দেওয়া যাবে, এই মুকুল থেকে গুটি তৈরি হবে, আম হবে। তা কিন্তু নয়। এই সময় গাছ রিপোর্টিং কোনোভাবে করা যাবে না। যেই টবে রয়েছে সেই টবে থাকতে দিন। এই মুকুল থেকে ফলে পরিণত হতে দিন। ফলের আকার যখন জলপাই সাইজ হয়ে যাবে তখন আপনারা টব পরিবর্তন করতে পারবেন, সেই ফল কিন্তু ঝরবে না। এখন কোনোভাবে টব পরিবর্তন করা যাবে না। মুকুল ফুটার আগ পর্যন্ত বা মুকুল থেকে সঠিক পরিমাণে দানা বাঁধার আগ পর্যন্ত গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। তারপর যখন আপনার এই সমস্ত দানা অনেকটা ফলে পরিণত হয়ে যাবে, তারপর কিন্তু ইচ্ছে করলে আপনি সেটা নিচে রাখতে পারবেন, কিন্তু এখন রাখবেন না।
এখন গাছ ডাইরেক্ট সানলাইটে রাখবেন। সানলাইটের প্রোটেকশন এই সমস্ত মুকুল থেকে ফলে পরিণত করবে এবং সেই ফলকে গাছে ধরিয়ে রাখবে। পাতার আকার থাকবে সুস্থ, পাতা থাকবে গাঢ় সবুজ। তো দর্শক, মুকুল আসার পর যে সমস্ত পদ্ধতি অবলম্বন করি আমি যথেষ্ট পরিমাণে সাকসেস, আমি সেই সমস্তই কিন্তু শেয়ার করি। আর আশা রাখছি আপনারা যদি সেই সব মেনে চলেন সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমের ফলন পেতে পারেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।